আজ আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি সারা দেশে কৃষক আন্দোলনের অন্যতম মুখ, সিপিআইএমের উলুবেড়িয়া কেন্দ্র থেকে দীর্ঘদিনের সাংসদ ছিলেন, সেই হান্নান মোল্লার সঙ্গে আজকে আমরা কথা বলবো। হান্নানদা, অনেক ধন্যবাদ ট্রাইব টিভিতে সময় দেওয়ার জন্য। প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব, যে একটা সময় আমরা দেখেছিলাম সারা দেশে আপনারা 61 জন সাংসদ ছিলেন, বা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের যে শক্তি ছিল, যত দিন যাচ্ছে সেই শক্তি ক্ষয়িষ্ণু জায়গায় যাচ্ছে, এর কারণ কি? এর কারণ এক হচ্ছে, দুনিয়ার ইতিহাসে কোনো শাসন প্রশাসনই অনন্তকাল চলেনি। আমরা আগে দেখতাম বাদশাহদের আমল, এক একটা বাদশাহ 10 বছর 15 বছর, তারপর ডাইনেস্টি হয়তো 25 বছর 30 বছর, আবার নতুন ডাইনেস্টি। তো সেই অবস্থায় যখন একটা সিস্টেম যখন চলে, প্রশাসনিক বিশেষ করে প্রশাসনিক যে ব্যবস্থা, তার পরিবর্তন আসে, এবং সেই পরিবর্তন কখনো পরিমাণগত পরিবর্তন হয়, তারপরে একসময় গিয়ে গুণগত পরিবর্তন হয়ে যায়। সুতরাং পরিবর্তনের ক্ষেত্রে অনন্তকাল কোনো প্রশাসন চলবে এমন ইতিহাসে এমন কোনো নজির নেই। পরিবর্তনই হয়, চেহারার পরিবর্তন হলে গুণগত গুণের পরিবর্তন হয়, কিছু পরিমাণের পরিবর্তন হয়, চেহারার কিছু পরিবর্তন হয়, তবে একটা পর্যায়ে গিয়ে সেটার পরিবর্তন হয়ে যায়। সেই জন্যে আমরা বামপন্থীদের যে ভারতবর্ষের রাজনীতিতে তাদের যে উত্থান, এবং সেই উত্থানের পর অগ্রগতি, এবং এক জায়গায় গিয়ে একটা স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতার পরই হচ্ছে গিয়ে আবার তার অবক্ষয় হচ্ছে। এটা একটা নেচার, এটা মানে ইতিহাসের বিকাশে, মানবজাতির ইতিহাসের বিকাশে এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তা সত্ত্বেও যেটা আরও বিশেষ করে যে জন্য তুমি প্রশ্ন করছো, তাহলে কি আমাদের মতাদর্শ কি অচল হয়ে গেছে? আমরা মনে করি না তা হয়। কিন্তু কোনো একটা মতাদর্শ কখনো তার মৃত্যু হয় না, কোনো মতাদর্শের মৃত্যু হয় না। তার সাময়িক হয়তো পিছু হটতে পারে, সাময়িকভাবে হয়তো খানিকটা নিস্তেজ হতে পারে, কিন্তু কোনো মতাদর্শ আজ পর্যন্ত যে সমস্ত মতাদর্শ মোটামুটি ডমিনেন্ট মতাদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমস্ত মতাদর্শ আছে। কখনো হয়তো একটু স্লো হয়ে গেছে, কখনো আবার জোর হয়েছে। সেই জন্য মতাদর্শের ক্ষেত্রে এটা একটা পরিবর্তন অসম্ভব নয়। এখন আমরা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যে মতাদর্শ নিয়ে চলেছি, সেই মতাদর্শ নিয়ে একদিকে যেমন আমরা পুঁজিবাদী যে শাসন ব্যবস্থা, বুর্জুয়া শাসন ব্যবস্থা, তার যে শোষণ অত্যাচার এবং পুঁজিবাদী শোষণের যে চেহারা, তার বিরুদ্ধে আমরা লাগাতার সংগ্রাম করেছি, শ্রেণী সংগ্রাম, এবং শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়ে আমার একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে নাকি সেই শ্রেণী সংগ্রামে আমাদের প্রগতিশীল শক্তিকে সামনে এনেছে, এবং সেই প্রগতিশীল শক্তি আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে তারা ক্ষমতায় এসেছে। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতায় এসে অনন্তকাল কেউ থাকবে আমি অন্তত মনে করিনি, কেউ মনে করতে পারে। আমি মনে করি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার পরিবর্তন হবে, কি সেই পরিবর্তনের সঙ্গে তাল রেখে আমার চলতে শিখতে হবে, কেমন করে সেই পরিবর্তনের সঙ্গে আমি চলতে পারি। এখানে একটা বিষয় খুব প্রাসঙ্গিকভাবে আসছে বা মনে হচ্ছে, সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া যে জোট, তাতে যে সমস্ত বিভিন্ন দলগুলি রয়েছে, সেখানে তারা এক সময় হয়তো খারাপ ফলাফল করেছে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তারা ফলাফল অনেক ক্ষেত্রে ভালো করছে, বিভিন্ন রাজ্যে তারা ফলাফল ভালো করছে, কিন্তু সেই সিপিআইএম বা বামপন্থীদের ক্ষেত্রে সেই জায়গাটাও তো তারা সেইভাবে দিতে পারছে না। সেটা হচ্ছে গিয়ে তার অন্যতম কারণ হচ্ছে যে বামপন্থীরা গোটা দুনিয়াব্যাপী সমাজতান্ত্রিক রাশিয়ার পতনের পর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হয়েছে পুরো দুনিয়াতে, এবং তাতে মনে হয়েছে নতুন যে প্রজন্ম যারা আকৃষ্ট হয় যে কোনো মতাদর্শের প্রতি, তাদের একটা বড় অংশের মধ্যে তার একটা প্রভাব ফেলেছে, এবং তারা অনেকেই যে প্রচার আছে সমাজতান্ত্রিক মতবাদ ভবিষ্যৎ নেই, শেষ হয়ে গেছে, এইটা যে প্রচার, বহুগুণ প্রচার, এই প্রচার অত্যন্ত শক্তিশালী প্রচার,
এই শক্তিশালী প্রচারের সামনে মানে তরুণ প্রজন্মের একটা অংশ প্রভাবিত হচ্ছে। সুতরাং সেটা তার প্রভাবে তারা যে সক্রিয়তার সঙ্গে আমরা এসেছিলাম যখন নওজোয়ান ছিলাম, আজকের তরুণ প্রজন্ম সেই সক্রিয়তার সঙ্গে এই মতাদর্শ গ্রহণ করতে পারছে না। একটা অংশ করছে না তা না, কিন্তু যে ব্যাপক অংশের যে করেছে একটা পর্যায়ে, আজকে সেই ব্যাপকতাটা নেই। কিন্তু আমরা মনে করি যে সংকটের যে গভীরতা, সমস্যার যে গভীরতা এবং যুব জীবনের সমস্যাও যে গভীরতর হচ্ছে, সেই সমস্যা একদিন তাদের চেতনায় আঘাত করবেই। কিন্তু সমাজবাদী দলগুলো তো সেই জায়গা থেকে ফলাফল ভালো করছে। আমরা অখিলেশ যাদবের দলকে দেখতে পাচ্ছি যে ফলাফল আগে যে অবস্থায় পৌঁছে গেছিল সেখান থেকে তারা অনেকটা সার্ভাইভ করছে। তো সেখানে দাঁড়িয়ে মানে তাদের যে বক্তব্য তার থেকে তো আরও বেশি প্রগতিশীল বক্তব্য সিপিআইএম বা বাম দলগুলির মধ্যে থাকে। তাহলে তাদের এখানে কি নেতৃত্ব কোথাও একটা সর্বভারতীয় স্তরে সমস্যা? একটা তো ভূমিকা থাকেই সবসময়, সাবজেক্টিভ যে রোল সেটা সবসময় একটা অবজেক্টিভিটিকে এস্টাবলিশ করতে সাহায্য করে। সেটা ঠিকই, নেতৃত্বের ক্ষেত্রে যে লিজেন্ড্রিক লিডারশিপ এককালে বামপন্থী নেতৃত্বের সামনে ছিল, বিশেষ করে সিপিআইএমের সামনে যে লিজেন্ড্রিক লিডারশিপ ছিল, এখন তারা নেই। নতুন যে প্রজন্ম এসছে তারা সেই ধরনের সর্বভারতীয় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের কোনো মুখ্য ছবিটা তৈরি হয়নি। তারা মতাদর্শগতভাবে হয়তো তারা ঠিকই আছে, তারা বলছে, মানুষকে বোঝাচ্ছে, কিন্তু তারা তাদের মুখচ্ছবি গোটা দেশবাসীকে আকর্ষণ করার মতন অবস্থায় নেই। সেই জন্যে এখন তার কিছুটা একটু সময় লাগবে, তারা আস্তে আস্তে তাদের স্বীকৃতি পাচ্ছে না তা না, কিন্তু সেই লিমিটেড রেকগনিশনটা আমরা মনে করছি যে বাড়ছে এবং ভবিষ্যতে বাড়বে। একটা জিনিস যে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে বেশ কিছু অন্যান্য দলের প্রবীণ নেতা হোক, নতুন তরুণ নেতা হোক, তারা চাইছে এই ইন্ডিয়া জোটের মুখ হোক মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আপনাদের কাছে কতটা মানে অস্বস্তিকর পরিবেশ বলে মনে হয়? আমাদের কাছে সবাই যারা বলছে মমতা ব্যানার্জির মুখ হলেও সেই মুখটা হবে বিকৃত মুখ। কিন্তু মমতা ব্যানার্জির যে জনগণের সামনে তার যে ইতিহাস আছে, গত 15-20 বছরের ইতিহাস, সেই ইতিহাস কিন্তু খুব গৌরবজনক নয়। আজকে বিশেষ পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি একটা মুখ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে গিয়ে তার নানান রকম কারণ আছে, কিন্তু একটা আদর্শ নেতা চরিত্রের দিক থেকে, আচরণের দিক থেকে, প্রতিশ্রুতির দিক থেকে, মতাদর্শের দিক থেকে, সমস্ত দিক থেকে একজন আদর্শ নেতা, সেই মমতা ব্যানার্জির মুখ কিন্তু সেই আদর্শ নেতার মুখ না। আজকের দুর্ভিক্ষের বাজারে হয়তো নেতৃত্বে যে দুর্ভিক্ষ, সেই বাজারে হয়তো ও আছে, কিন্তু ওর জন্য যতটা নাই, কারণ বিভিন্ন রাজ্য দলগুলো দুর্বল হয়ে পড়েছে। এখন রাজ্যের যে স্থানীয় লোকাল বুর্জোয়া শ্রেণী, তারা যে নেতৃত্বকে গড়ে তুলছে লোকাল বুর্জোয়ার প্রতিনিধি হিসাবে, স্থানীয় নেতৃত্ব, সেই নেতৃত্বে বিভিন্ন জায়গায় তাদেরও পিছু হটে গেছে। সেইখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির যে মতাদর্শ, সেই মতাদর্শটা এমন একটা জগা খিচুড়ি যা বিভিন্ন অংশের মানুষকে সে এখনও আকৃষ্ট করতে পারছে। যেমন হচ্ছে একদিকে হচ্ছে হিন্দুত্বকে প্রচণ্ডভাবে মমতা ব্যানার্জি প্রশ্রয় দিয়ে যাচ্ছে। হিন্দুত্বের ভাবনা এখন মন্দির তৈরি করছে মোদির সঙ্গে কম্পিটিশন করে সরকারি পয়সায়, অর্থাৎ হিন্দুত্বকে প্রতিষ্ঠা করা একদিক দিয়ে। তারপরে সাম্প্রদায়িকতার মধ্যে মুসলিম যে সাম্প্রদায়িকতা, তাকে নানানভাবে উৎসাহিত করে তাকে সঙ্গে রাখছে। মুসলমানদের সঙ্গে রাখলে সাম্প্রদায়িক হবে তা না, হিন্দুদের সঙ্গে রাখলেই সাম্প্রদায়িক হবে না তা না, কিন্তু তাকে সেকুলার হিসাবে সঙ্গে রাখা যায়, মানুষ হিসাবে, দেশের নাগরিক হিসাবে, তার সুযোগ সুবিধে, জীবনের ধারা, তার সংস্কৃতি, তার ভিত্তিতে সেকুলার হিসাবে তার এক রাখা যায়। আবার তাদেরকে ডিভিশন করে সাম্প্রদায়িকতার মধ্যে দিয়েও তাদেরকে পেছনে আনা যায়। মমতা হচ্ছে এইরকম একটা মিটিং পয়েন্ট, হচ্ছে মুসলিম সাম্প্রদায়িকতা, হিন্দু সাম্প্রদায়িকতা এবং হচ্ছে গিয়ে করাপশন, সোশ্যাল করাপশন, এই সোশ্যাল সামাজিক দুর্নীতি, মুসলিম সাম্প্রদায়িকতা, হিন্দু সাম্প্রদায়িকতা, সব সাম্প্রদায়িকতার একটা
ও হয়ে দাঁড়াচ্ছে একটা কেন্দ্র হচ্ছে, সেখানে সবাই জমায়েত হচ্ছে, যেটা অন্য কোনো রাজনৈতিক দলের ভারতবর্ষে কোথাও হচ্ছে না। সুতরাং এটা একটা সময়ের আছে, এরও একটা সময় লাগবে। কিন্তু একটা জিনিস যদি এটা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা মুখ হিসেবে সামনে নিয়ে এলো, সেক্ষেত্রে আপনাদের অবস্থান তো আরও খুব, মানে সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া জোটে থাকবেন? সে আমরা ইন্ডিয়া জোট তৈরি করেছি, আমরা ইন্ডিয়া জোট চাইব থাক। ইন্ডিয়া জোটের একটা পারপাস আছে, সেই পারপাসে আমরা তৈরি করি। যদি সেই পারপাসটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইন্ডিয়া জোটের কোনো মানে নেই। সেই পারপাসটা কি? যেহেতু আজকে আমাদের সংবিধান ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু ফ্যাসিবাদ ক্ষমতায় আসছে, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে সমবেত করা, অ্যান্টিফ্যাসিস্ট ফোর্সকে এক জায়গায় জমায়েত করে ফ্যাসিবাদকে পরাজিত করার পেছনে হটানোর লক্ষ্য নিয়েই হচ্ছে গিয়ে আমরা বামপন্থীরা এই ফ্যাসি বিরোধী যত শক্তি আছে তাদেরকে এক জায়গায় আনার চেষ্টা করা হয়েছে। যারা এসছে তাদের মধ্যে হাজার রকম মতভেদ আছে, কোনো রকম বহুত জন্য একদম জলে তেলের মতন অবস্থা, মেলার কোনো চান্সই নেই। সেই জন্যে সেই সব শক্তিকে শুধু ফ্যাসিবাদ বিরোধী একটা লড়াইয়ের ময়দানে সমবেত করা হয়েছে। সেই জন্যে সেই ফ্যাসিবাদীর আক্রমণ যত তীব্র হচ্ছে, বাড়ছে, অথরিটারিয়ানিজম ক্রমশই ভারতবর্ষের বুকেও ফ্যাসিবাদকে স্টাবলিশ করছে, এবং সেই ফ্যাসিবাদী চরিত্রের বিরুদ্ধেই হচ্ছে গিয়ে ইন্ডিয়া জোট করেছে। যদি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই দুর্বল হয় তাহলে ইন্ডিয়া জোট থাকবে না, ভেঙে যাবে। আনন্দ, আর একটু আবার একটা পুরনো প্রসঙ্গে যাই, যে এক হলো 96 সালে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া, দলের সিদ্ধান্ত অবশ্যই, যেটা নিয়ে তিনি নিজে বলেছিলেন ঐতিহাসিক ভুল। অন্যদিকে আপনারা যখন 61 জন সাংসদ হলেন, সরকারের ভেতরে গিয়ে আপনারা সেখানে পার্টিসিপেট করলেন না। এই যে একটা কড়া অবস্থান সবসময় নেওয়া, অন্যদিকে প্রধান শত্রু নির্ধারণের ক্ষেত্রে আপনাদের একটা দোদুল্যমানতা দেখা গেছে বলে বিভিন্ন মাধ্যম বা সমাজবিজ্ঞানী বা রাজনৈতিক মহলের লোকজন মনে করে। তো এইটা কি কোথাও একটা আপনাদেরকে আজকে এই অবস্থায় দাঁড় করানোর অন্যতম কারণ? এগুলো মানুষের যখন তারা যখন কোনো মতবাদ, কোনো একটা বাস্তব পরিস্থিতিকে যখন মানুষ বিচার করে গ্রহণ করে, তখন সেখানে বিভিন্ন রকমের ফ্যাক্টর থাকে, এবং সেই ফ্যাক্টরগুলোর মধ্যে আমরা দেখেছি যে বামপন্থীদের সম্পর্কে ভাবতে হবে, ভাবতে হবে। উপেক্ষা করলে জনমানুষের যে একটা চাহিদা, সেই চাহিদাটাকে একটা শৃঙ্খলার মধ্যে, একটা সততার মধ্যে, একটা ফ্রেমওয়ার্কের মধ্যে হলেও তাকে মর্যাদা দিতে হবে। মানুষ মনে করে যে আজকে যে সমস্ত এতে কতগুলো ঘটনাকে মানুষকে প্রভাবিত করছে, যে তোমরা যদি প্রধানমন্ত্রী না হও, তোমরা যদি মুখ্যমন্ত্রী না হও, তোমরা এমপি হয়ে যদি দিল্লি সরকারে না যাও, তাহলে ভোট দেবো কেন? এই প্রশ্নটাকে অস্বীকার করে যদি বামপন্থীরা করে অনেকে, কিন্তু এটা আত্মহত্যার সঙ্গে। মানুষের মনে এই প্রশ্ন আছে, মানুষের মধ্যে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নকে উপেক্ষা করে তুমি মানুষের নেতা হতে পারো না। সেইখানে আমাদের কিভাবে আমরা তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, মানুষের এই চাহিদা এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান রাজনৈতিক অবস্থার উত্থান পতন, তার সঙ্গে সঙ্গতি রেখে আমরা কতটা করতে পারবো, এইখানেও বামপন্থীদের মাইন্ড অ্যাপ্লাই করা উচিত। সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা, এটা কি সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়? আজকে অনেক দিন চলে এসছে, তারপরে তার মূল্যায়ন করে আপনার ব্যক্তিগত ইতিহাসের পটভূমিকায় সেই সিদ্ধান্তটা না নিলেই ভালো হতো। আমি অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি শক্তিশালী কৃষক আন্দোলন সারা দেশব্যাপী, যার অন্যতম মুখ হিসেবে আপনি কাজ করেছেন এবং সেগুলোকে সংগঠিত করেছেন। কেন্দ্রীয় সরকার যে বিল, সেই বিল প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে আপনাদের আন্দোলনের চাপে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আন্দোলনের সময় লাল ঝান্ডা, কিন্তু ভোট বাক্সে যখন সেটা প্রতিফলিত হতে চলেছে, সেই সময় কিন্তু লাল ঝান্ডা সাধারণ মানুষের কাছে উপেক্ষিতই থেকে যাচ্ছে। কেন? নির্বাচন আন্দোলনের সমস্ত শক্তিটাই নির্বাচনে প্রতিফলিত হবে তার কোনো গ্যারান্টি নেই। মানুষ আন্দোলনটাকে যখন দেখে তার জীবন জীবিকার সঙ্গে জুড়ে এভাবে দেখে, আবার যখন সেটা নির্বাচন হয় তখন অন্য ফ্যাক্টরগুলো ডমিনেট করে। হ্যাঁ, এক সময় আমাদের পশ্চিমবাংলায় স্লোগান ছিল যে রুটি কে লিয়ে লাল ঝান্ডা, ভোট কে লিয়ে তেরঙ্গা ঝান্ডা।
মনে আছে? ব্যাপক স্লোগান পশ্চিমবাংলা, বিশেষ করে শিল্পাঞ্চলে, যে रोटी के लिए, तनखा के लिए कारखाना यूनियन को এই সমস্ত করা অধিকার, সেগুলোকে করার জন্য লাল ঝান্ডাই করতে পারে, ইমানদার, তারা ঘুষ খায় না, বেইমানি নয়, মানুষের স্বার্থে লড়ে। আর যদি নির্বাচন যখন হবে তখন তেরাঙ্গা ঝান্ডার সঙ্গে যেতে হবে। এটা একটা মানসিকতা ছিল। একটা জিনিস গড়ে ওঠে এবং সেটা রাতারাতি তো খতম হয়ে যায় না, তার একটা প্রভাব থাকে। আজকে যখন হচ্ছে, আজকে দেখছি যে আন্দোলন যখন হচ্ছে, সেখানে লাল ঝান্ডা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, নো ডাউট। কিন্তু আমাদের বহু সংগঠন আছে যারা তাতে খুশি নয়। তারা, যেমন আমাদের কৃষক আন্দোলন যে হলো, এই কৃষক আন্দোলনের মধ্যে একটা সেকশন তারা আন্দোলনে জয়ের পরেও তারা বেরিয়ে গেল, কারণ তারা বলছে এই আন্দোলনে বামপন্থীদের প্রভাব বেড়ে যাচ্ছে, এই বলে তারা বেরিয়ে গেল, অরাজনৈতিক বলে। অর্থাৎ যদি দক্ষিণপন্থী পথ গ্রহণ করো, ফ্যাসিবাদী পথ গ্রহণ করো, যদি দুর্নীতির পথ গ্রহণ করো, তাহলে সেটা অরাজনৈতিক, রাজনৈতিক না। বামপন্থী পথ যদি গ্রহণ করো, সেটা হচ্ছে রাজনৈতিক। এই রাজনীতিক অরাজনৈতিক যে বিভেদ, এইটা কিন্তু একটা আর্টিফিশিয়াল এবং এটা অত্যন্ত ভুল। যারা মনে করছে অরাজনৈতিক, তারা কখনো অরাজনৈতিক বলে কিছু হয় না, সোনার পাথর বাটি, এটা তারা বোঝার। কিন্তু তারা একটা অংশ এখনও মনে করে যে রাজনীতি মানে দলীয় রাজনীতি না করেও অন্য কোনো গণ আন্দোলন গড়ে তোলা যায়। আমাদের কৃষক আন্দোলনটা মূলত আমরা গড়ে তুলেছিলাম সেই দৃষ্টিভঙ্গি থেকে, যে দলীয় রাজনীতি না, রাজনীতি থাকবে কিন্তু সেটা দলীয় রাজনীতি, পার্টিজান পলিটিক্স না, সেটা হচ্ছে ক্লাস পলিটিক্স। আমার কৃষকের শ্রেণীর রাজনীতি, আমার ক্ষেত মজুর শ্রেণীর রাজনীতি, তার ফসলের দাম পাচ্ছে না, সে ফসলের দাম বাজারে বাধ্য হচ্ছে আত্মহত্যা করতে, ক্ষেত মজুরের কাজ নেই, তার এই যে বেঁচে থাকার রাজনীতি ইস্যু, এইগুলো হচ্ছে তার রাজনীতি। এই রাজনীতি নিয়ে লড়লে তাহলে তাদেরকে সমাবেত করে। কিন্তু আমরা একটা সময় তো দেখেছিলাম আপনি নিজে রাজস্থানের দায়িত্বে ছিলেন এবং সেই এই ধরনের যে আন্দোলনগুলো গড়ে তুলছিল, এবং সেই সময় সেখান থেকে 3টি বিধায়ক আপনি দায়িত্ব নিয়ে বা সেখানকার সংগঠকের দায়িত্ব নিয়ে আপনি করেছিলেন। মহারাষ্ট্রে একটা সময় ভালো শক্তি ছিল বামপন্থীদের, সেই জায়গাগুলো তো, সেগুলো তো আন্দোলনের ফসল হয়েছে। এই আন্দোলনের ফসল হয়েছে ডেফিনেটলি, সেই আন্দোলনের ফসল, সেগুলো একবারে উবে যায়নি। কিন্তু যেহেতু যে প্রগতিশীল শক্তির সঙ্গে প্রতিক্রিয়ার যে দ্বন্দ্ব, আজকে প্রতিক্রিয়াশীল শক্তি আন্তর্জাতিকভাবে শক্তিশালী। এককালে প্রগতিশীল আন্দোলন আন্তর্জাতিকভাবে শক্তিশালী ছিল, আর আজকে প্রগতিশীল আন্দোলন আন্তর্জাতিকভাবে দুর্বল, প্রতিক্রিয়াশীল শক্তি হচ্ছে আন্তর্জাতিকভাবে শক্তিশালী। দক্ষিণপন্থার একটা ট্রেন্ড গোটা দুনিয়ায় আছে, সেই দক্ষিণপন্থার ট্রেন্ড আমাদের ভারতবর্ষ তার ব্যতিক্রম হতে পারে না। সেই জন্য বামপন্থীদের কাছে এটা একটা অকওয়ার্ড পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু আমরা মনে করি এই ট্রেন্ডটা দীর্ঘস্থায়ী হতে পারবে না, কারণ তারা ক্রমশ যে পুঁজিবাদী যে শোষণ, সেই শোষণ থেকে মুক্তি দিতে পারবে না। এখন তারা কি করছে? এখন শোষণ থেকে মুক্তি দেওয়ার পথ হচ্ছে ঘুষ দেওয়া। মানুষকে মানুষ হিসাবে গড়ে না তুলে ভিখিরি হিসাবে গড়ে তোলা। মানুষ হিসাবে গড়ে তুললে সে মাথা উঁচু করে দাঁড়াবে, নিজের আত্মসম্মান নিয়ে দাঁড়াবে, এবং সে যে রোজগার করে যদি বাঁচে তাহলে সে হবে সবচেয়ে সঠিক। মানে ডোল পলিটিক্স বা মানে পাইয়ে দেওয়ার একটা রাজনীতি এখন হচ্ছে গিয়ে পাইয়ে দাও, মেয়েদের এত টাকা দিয়ে দাও, মেয়েরা আমার সঙ্গে থাকবে, যুবদের এত টাকা দাও। একটা ক্লাবকে 85,000 টাকা দিচ্ছে। ক্লাবগুলো, বেশিরভাগ ক্লাবগুলো হচ্ছে সমাজবিরোধী গুন্ডাদের আড্ডা। সুতরাং সেখানে এত একটা এলাকার 60, 70, 80টা যে জোয়ান, যারা যে কোনো রকম খারাপ কাজে লিপ্ত হতে পারে, তারা যেমন 80,000, 90,000 বছর টাকা পাচ্ছে, সেই টাকা দিয়ে মজা করছে, মদ খাচ্ছে। সুতরাং সেখানে কিছুদিন জয়ধ্বনি তারা দিচ্ছে, কিন্তু এর অবক্ষয়ও হচ্ছে। এদের যে আক্রমণ, এদের যে মানুষের প্রতি ব্যবহার, সাধারণ মানুষের সঙ্গে এদের যে ব্যবহার, সেইগুলো কিন্তু আসছে, মানুষের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে। মানুষ এগুলো ভালো নয়, এগুলো বুঝতে শুরু করেছে। কিন্তু বুঝতে শুরু করা আর প্রতিবাদ করার মধ্যে ফারাক আছে, কারণ এখনও এইসব শক্তিগুলো এত মানে কথা তারা অ্যাগ্রেসিভ, যে কোনো রকম অন্যায়ের প্রতিবাদ হলে পরেই সেই প্রতিবাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু প্রতিবাদ অনেক বড় যদি হয় তাহলে হচ্ছে গিয়ে তারা এগিয়ে নিয়ে যায়, ছোটোখাটো প্রতিবাদকে তারা দমন করে দেয়। যেমন এই যে RG কর নিয়ে কী হলো, বড় হলো খুব, সেই জন্য একটা ব্যাপক প্রতিবাদ তৈরি হয়। সেই রকম বড় বড় ইস্যুতে যদি প্রতিবাদ তৈরি করা যায়, তখন ধীরে ধীরে এই প্রতিক্রিয়াশীল শক্তিকে পিছু হটানো যাবে বলেই আমরা মনে করি।
কেরলে আমরা দেখলাম যে বাম সমর্থিত একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, এটা কি মনে হয় যে কোনো রকম প্রভাব ফেলতে পারে? এইসব ভীষণ ব্যক্তিগত চরিত্রের অবলম্বন, এটা ইউনিভার্সাল। পৃথিবীর কোনো মানুষকে গ্যারান্টি দেওয়া যায় না যে ফেরেশতা হয়ে জন্মেছে আর ফেরেশতা হয়ে মরবে, গ্যারান্টি দেওয়া যায় না। মাঝ রাস্তায় কোনখানে ভটকে যাবে, কোনো উল্টো রাস্তায় চলে যাবে, তার কোনো গ্যারান্টি নেই। ব্যক্তিগত পদস্খলন এটা হচ্ছে অস্বীকার করা উচিত, অস্বীকার হয়ও না পৃথিবীর কোথাও। ব্যক্তিগত পদস্খলন হতেই পারে, সেখানে নানান রকম লোভ কাজ করতে পারে, ক্ষমতার লোভ, অর্থের লোভ, নারীর লোভ, নানান রকম লোভ তাকে প্রভাবিত করতে পারে, এবং ব্যক্তিগত লোভে পদস্খলন হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, এটাকে ঠেকানো যাবে না। কিন্তু এটা স্রোত নয়, এটা একটা স্রোত না, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কেসেস। আমি রাজ্যের প্রসঙ্গে একটু আসি হান্নানদা, যে এই রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বিধায়ক সংখ্যা 0, অন্যদিকে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা মেরুকরণ হয়ে রয়েছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষ বিরোধী বলতে মূলত ভোট বাক্সের প্রতিফলনের ক্ষেত্রে বলছি, সেখানে বিজেপিকে গুরুত্ব দিচ্ছে, আর অন্যদিকে যারা তৃণমূল কংগ্রেসের সাথে সংখ্যালঘু যে মানুষজন রয়েছেন, আপনাদের একটা সময় ভোট ব্যাংক ছিল, সেই ভোটটা তৃণমূলের সঙ্গে থেকে যাচ্ছে, এরকম একটা অবস্থান। এই জায়গা থেকে পারবেন ঘুরে দাঁড়াতে? সময় লাগবে, ঘুরে নিশ্চয়ই দাঁড়াতে পারবো, কারণ যে মতাদর্শের ওপর দুটো শক্তি চলছে, সেই দুটো মতাদর্শ মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে, ঐক্যের বিরুদ্ধে, সাম্প্রদায়িক মানে সম্প্রীতির বিরুদ্ধে। একটা হচ্ছে মানে হিন্দু সাম্প্রদায়িকতার উপর দাঁড়িয়ে অহিন্দুদেরকে বিরুদ্ধে তাকে সমবেত করে সেই সেন্টিমেন্টের মধ্যে দাঁড়িয়ে হচ্ছে তাদের ক্ষমতা তৈরি করা। আর আরেকটা হচ্ছে গিয়ে যে বিভিন্ন রকমের এই যে নেতিবাচক মনোভাবগুলো আছে, সেগুলোকে এক জায়গায় করে একটা কেন্দ্রীভূত অবস্থায় গিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করে মমতা যা করছে। একদিকে মমতা হচ্ছে মা দুর্গা আরএসএসের কাছে, আবার এই মমতা ব্যানার্জি আবার হচ্ছে গিয়ে মুসলমানদের কাছে নামাজ পড়ছে, মুসলিমদের মধ্যে এখন আছে। এবং মুসলমানদের সময় যেটা হয়েছে, বামফ্রন্টের সময়ও মুসলিমদের প্রতি যে ধরনের ন্যায় করা উচিত ছিল অ্যাটেম্প্ট হয়েছে, কিন্তু সবটা হয়নি। মুসলমানদের মধ্যে ক্ষোভ থেকে গেছে, সেই ক্ষোভগুলো পুরোপুরি অ্যাড্রেসড হয়নি। এটাও বামপন্থীদের ভাবতে হবে যে আমরা সংখ্যালঘুদের তো ধর্মের ভিত্তিতে নিইনি, আমরা মুসলমান, তাই বামপন্থীর সঙ্গে কখনই আমরা বলবো না। বামপন্থীরা ধর্মের ভিত্তিতে কখনো লোককে নেয়, কিন্তু তার জীবন জীবিকা, তার শিক্ষা দীক্ষা, সামাজিক অধিকার, এর ভিত্তিতেই আমরা নেওয়ার চেষ্টা করেছি। সেইখানে যা অনেক সময় এমন ঘটনা আছে, উদাহরণ আছে, যেগুলো মানুষের চোখে পড়ার মতন, যে তাদের সাথে সুবিচার হয়নি। সেই অবিচারের জায়গাগুলোকে আমাদের শত্রুপক্ষ ব্যবহার করেছে, এফিসিয়েন্টলি ব্যবহার করেছে, এবং সেখানে একটা অংশকে আমাদের কাছ থেকে সরিয়ে রেখেছে। কিন্তু এটাও আমরা মনে করি না দীর্ঘদিন এইভাবে সরিয়ে রাখা যাবে, কারণ তারা যে কন্ট্রাডিক্টরি মত, তাদের কন্ট্রাডিক্টরি মত নিয়ে তারা বেশি দিন রাখতে পারবে না। কেন মমতা ব্যানার্জি এদিকে সাপের গেলেও চুমু খাবো, ব্যাঙের গেলেও চুমু খাওয়া হবে না। হিন্দু সাম্প্রদায়িকত সেখানে 700 মাত্র আরএসএস ছিল, এখন প্রায় 1,00,000 আরএসএসের শাখা হয়েছে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে। এই বিপদটাও মানুষ দেখছে। তাহলে একদিকে আরএসএসকে গড়ে তুলবো, আরেকদিকে মসজিদের ইমামকে কিছু পয়সা দেবো, এইভাবে বেশি দিন চলে না। সাময়িকভাবে এর কারণ প্রভাব পড়তে পারে, দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে না। এটা মতাদর্শগত লড়াই লাগাতার চালাবার মধ্যে দিয়ে একে আমরা পরাজিত করতে পারবো। একটা জিনিস যে এ রাজ্যে আপনারা কংগ্রেসের সঙ্গে একটা বোঝাপড়া করে এগোনোর চেষ্টা করেছেন, এবং সেখানে দাঁড়িয়ে সদ্য একটি বিষয় সামনে এসছে। প্রদীপ ভট্টাচার্য, অন্যতম প্রবীণ নেতা, তিনি প্রকাশ্য মঞ্চে, তাও কি সোমেন মিত্রের জন্মদিনের একটি অনুষ্ঠানে, সেখানে তিনি প্রকাশ্যে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে তাড়ানোর প্রায়শ্চিত্ত তারা করছেন, মানে করতে হচ্ছে তাদের। তো এই কংগ্রেসকে নিয়ে আপনারা চলতে পারবেন? মানে এটা চলা সম্ভব? চলে না, আমি বললাম তো, অনন্তকাল কোনো দল একসঙ্গে চলতে পারে না। ইস্যুভিত্তিক ঐক্য, আজকে রাজনীতির ঐক্য আমি যেটাকে বলেছি ইস্যুভিত্তিক ঐক্য। আমার যেমন সমস্ত লাল ঝান্ডা, হলদে ঝান্ডা, সাদা ঝান্ডা, কালো ঝান্ডা, সব ঝান্ডা, কৃষকের যে কোনো রঙের ঝান্ডাই হোক না কেন, সে যদি কৃষক হয় তাহলে জেনুইনলি, তাহলে তার ঝান্ডাকে আমরা একসঙ্গে ধরেছি। আমরা বলেছি এটা হচ্ছে ইস্যুভিত্তিক ঐক্য, এমন একটা ইস্যু যা সমস্ত অংশকে, তার শ্রেণীকে, তার স্বার্থকে প্রভাবিত করছে। সেই রকম একটা ইস্যু ধরে তার মধ্যে ঐক্য তৈরি করা, এবং তার মধ্যে ঐক্য তৈরি করে
আবার সেই ঐক্যের ভেতরেও আরও বৃহত্তর ঐক্য করার প্রচেষ্টা চালানো সাইমালটেনিয়াসলি। একদিকে ইস্যুভিত্তিক ঐক্যতে সমস্ত অংশের মানুষকে একজোট করা, আবার তার ভেতরেও যে একটা শ্রেণী ঐক্য, মানুষের যে দৈনন্দিন জীবনযাপন, তার স্বার্থ, তার ভিত্তিতে শ্রেণী ঐক্য গড়ে তোলা, এই সাইমালটেনিয়াসলি এই দুটোকে চালাতে হবে, ইস্যুভিত্তিক ঐক্য এবং শ্রেণীগত ঐক্য, দুটোর একটা কম্বিনেশন আজকের প্রয়োজন, যেটা আগের এটা ছিল না। আমরা আজকে যেটা নতুনভাবে ভাবছি, এক্সপেরিমেন্ট করছি, ইস্যুভিত্তিক ঐক্যর মধ্যে দিয়ে ব্যাপক অংশের মানুষকে নিয়ে আসতে হবে। আবার সেই মানুষকে আবার যেখানে আরও বেশি সংখ্যার ইস্যুকে জুড়ে, অর্থাৎ শ্রেণী ইস্যুকে জুড়ে যদি সেই ঐক্যকে যতটা ধরে রাখা যাবে, সেটা হচ্ছে একটা উন্নততরের ঐক্য। তো এইটা ওই ঐক্যের যে শ্রেণীভেদ, এইগুলো আজকে আন্দোলনের মধ্যে প্রয়োজন। এটা হবে রাজনীতির ক্ষেত্রেও তাই হবে। আপনার এই প্রসঙ্গ ধরেই একটা জিনিস জিজ্ঞেস করি, বৃহত্তর বাম ঐক্যের ভবিষ্যৎ? বৃহত্তর বাম ঐক্যের ভবিষ্যৎ আছে, কিন্তু বামই তো নেই। বামপন্থীরা যখন শক্তিশালী ছিল তখন বামপন্থী তো, এখন বামপন্থীরা নেই। একটা বামপন্থী ছাড়া বাকি বামপন্থীরা প্রায় মার্জিনাল হয়ে গেছে, যার ফলে তার সংখ্যায় 2-4 জন আছে, নেতা 2-3 জন আছে। বাম ঐক্যের এখন যে ফিজিক্যাল প্রেজেন্স, সেই ফিজিক্যাল প্রেজেন্সে অন্যান্য বামদের উপস্থিতি খুব কম। এটাকে তারাও চেষ্টা করছে, সবাই কমে কাজকর্ম করছে, আবার করে যাতে বামপন্থীদের সেই পুরানো গৌরব ফিরিয়ে আনা যায়। বিভিন্ন ছোটোখাটো অনেক বামপন্থীরা আছে, তাদের বামপন্থীদের যদি আবার তারা যদি মানুষের কাছে একটা বিশ্বাস অর্জন করতে পারে, তাহলে বামপন্থী ঐক্যের সম্ভাবনা আছে। কারণ আমরা মনে করি যে শোষণ করাটাই শেষ কথা না, অত্যাচার করাটাই শেষ কথা না, দুর্নীতি করাটাই শেষ কথা না, ভ্রষ্টাচারটাই শেষ কথা না। এটা হতে পারে সাময়িকভাবে, এটা মানুষকে প্রভাবিত করতে পারে, কিন্তু এটা শেষ কথা হতে পারে না। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, রবীন্দ্রনাথ বলেছেন যে মানুষ আর জানোয়ার হয়ে যাচ্ছে, অনেক মানুষ পশু হয়ে যাচ্ছে, বর্বর হয়ে যাচ্ছে। কিন্তু আবার এই মানুষকে মনুষ্যত্বে ফিরিয়ে আনার যে লড়াই, এটা কখনো মিথ্যে হতে পারে না। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, রবীন্দ্রনাথ বলেছিলেন। সেই মানুষের উপর বিশ্বাস রেখে তার যে শুভবুদ্ধি, সেই শুভবুদ্ধিকে সংগঠিত করতে হবে। আজ অশুভ বুদ্ধি মানুষের মনকে বিষাক্ত করে দিয়েছে। সাম্প্রদায়িকতা, জাত, ধর্ম, পাওয়া, চাওয়া, এই সমস্ত যে সমস্যাগুলো আছে, লোভ, এগুলো মানুষের মনকে বিষাক্ত করেছে। এই জন্যে এর বিরুদ্ধে মানুষের মানসিক মানে একটা বিশুদ্ধতার লড়াই, মতাদর্শগতের লড়াইয়ের মধ্যে দিয়েই সম্ভব। সেই জন্য আমাদের বামপন্থীদের মতাদর্শের লড়াই, তার মানুষের মনের বিশুদ্ধতাকে প্রতিষ্ঠিত করা, ফিরিয়ে আনার লড়াই। সেই জন্য আমরা বিশ্বাস করি এটা একদিন সম্ভব হবে। না, আমরা একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি। একটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হলো যে আপনি নিজেও আরজি কর আন্দোলনের কথা বললেন, এবং সেই আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আপনাদের ডিওএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং অন্যান্য ডিওএফআই নেতারা, তারা গিয়ে প্রথম যদি গাড়িটা না আটকাতো, তাহলে হয়তো বিষয়টা এত বড় প্রভাবই পড়তো না হয়তো। তো সেখানে দাঁড়িয়ে আন্দোলন হচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, কারণ আমরা একটা জিনিস তো দেখেছি যে বিরোধী আন্দোলনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ ইতিহাস ছিল, এবং একটা ধ্বংসাত্মক আন্দোলন, মানে একদম মানে বিরোধিতা করার মতো করে বিরোধিতা। এই যে সমস্ত তরুণরা উঠে আসছেন, তারা কি তার প্রতিপক্ষ বা হতে পারবে বা হওয়ার মতো তাদের? নেই, নতুন প্রজন্ম বিগত 10টা বছর বলতে গেলে বাঁজা বলতে পারো। বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, ঐক্যবদ্ধ শক্তির সামনে একটা বন্ধাত্ম গেছে। সেই বন্ধাত্ম কাটছে, এবং সেই বন্ধাত্ম কাটছে কারণ তরুণ সম্প্রদায়ের একটা অংশ এই নানান রকম আক্রমণ, প্রলোভন, বাধা সব কিছুকে উপেক্ষা করেও তারা কিন্তু উজ্জ্বল, তারা শিক্ষিত, তারা বুদ্ধিজীবী হিসাবে গড়ে উঠেছে। মানব সমাজে তারা ইতিমধ্যে সম্মান অর্জন করেছে। এই সমস্ত একটা অংশ তারা আস্তে আস্তে সব কিছুকে উপেক্ষা করে সামনের দিকে আসছে। সুতরাং এইগুলো আসার কথা, এইরকম করেই আসে। যখন আমরা শুরু করেছিলাম 21 বা 30-এর দশকে বা 40-এর দশকে, তখন বলে যেত ওই কে আছে, মাদ্রাজে ও আছে, এই দিল্লিতে ও আছে, মহারাষ্ট্রে ও আছে, এই রকম করে বলছে। হাজারে হাজারে আছে আমি বলতে পারতাম। কিন্তু সেটাই যখন স্বাধীনতার পর থেকে একটা বড় আকার নিতে শুরু করলো, তখন আর তুমি নাম ধরে বলতে পারবে না। প্রতি রাজ্যে 10 লাখ, 5 লাখ, 20 লাখ, 50,000 সেই সংখ্যাটার স্ফীতি হয়েছে। সুতরাং আজকে যেটা হচ্ছে আমরা মনে করি
এইটা হচ্ছে, সব রাজ্যেই কিছু না কিছু হচ্ছে। এত অসুবিধার মধ্যেও যেভাবে মানুষের মনকে বিষিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষকে কাটিয়ে আবার তার মধ্যে মনুষ্যত্ববোধ জাগিয়ে তাকে মানুষের লড়াইয়ে সমাবেত করা, এই কঠিন কাজ কিন্তু বামপন্থীরা করছে। আর কারোর কাজ এত কঠিন না, অনেক কাজ। চলো ভাই হিন্দু ভাই এক হয়ে যাও, আসানি সে হয়ে যাবে। আসো ভাই কৃষক মানে মুসলমান ভাই এক হয়ে যাও, চলো। এই যেমন হচ্ছে আর অনেক সহজে করা যায়, কিন্তু ভাই যুবক যুবতী ভাইয়েরা একসঙ্গে এসো বললেই তারা একসঙ্গে আসবে না। তাদের জীবন জীবিকার লড়াই, তার অভিজ্ঞতা, তার সঙ্গে মতাদর্শগত সংগ্রাম, উদাহরণ, অন্যদের সঙ্গে তাদের জীবন জীবিকা কেন তাদের এইগুলো যদি মানুষকে যুক্তিবাদী হিসাবে গড়ে তোলা যায়, তাহলে নিশ্চয়ই আমরা মনে করি ধীরে ধীরে এই আঁধার কাটবে। একদম শেষ জিনিস একটা জিজ্ঞেস করবো যে আপনাদের সম্মেলনের সময় চলছে, এই মুহূর্তে আপনারা সেই অর্থে এ রাজ্যে সে কোনো ক্ষমতার সেই মানে কাছাকাছি নেই, প্রশ্ন হয়নি, 10 বছরের জন্য ভুলে যাও কিন্তু না তারপরেও সম্মেলনগুলোতে এখনো পর্যন্ত সেই মানে দলীয় গণ্ডগোল সব জায়গায় না, সব জায়গায় না, কোনো কোনো জায়গায় হচ্ছে। কিন্তু যেহেতু বলছি তুমি পাঁকের মধ্যে দিয়ে হাঁটবে আর তোমার ধুতি পাঞ্জাবিতে পাঁকের ছিটে লাগবে না, এমন হয় না। এখন বুর্জোয়া পার্টিতে একটা ট্রেন্ড দেখা দিয়েছে যে সেখানে ক্ষমতা যেমন করে হোক দখল করে, নেতাকে খুশি করেই হোক, চরিত্রের বিক্রি করেই হোক, লোভেই হোক, কোনো রকম করে গিয়ে একটা পদ গ্রহণ করতে হবে। এই যে পদ গ্রহণ করার একটা মোহ, এটা হচ্ছে ব্যাপক। সেই ব্যাপকতার মধ্যে পদকে উপেক্ষা করে যারা আসছে তার সংখ্যা কম না, কিন্তু তার মধ্যে একজন দুজন যাচ্ছে। একজন দুজন বলি ব্যক্তিগত পদস্খলন অসম্ভব না, এটা স্বাভাবিক। সেই রকম কিছু লোক এই মুহূর্তে তারা মোহগ্রস্ত হচ্ছে, কিন্তু তাদেরকে হয় বুঝিয়ে নিয়ে আসতে হবে যে এ পথ ঠিক না, এ পথ দীর্ঘস্থায়ী পথ না, সাময়িক হয়তো সুবিধা পাবে, এ দিয়ে তুমি মানুষের মনে জায়গা করে নিতে পারবে না। সুতরাং সেই অবস্থা পরিবর্তন করতে গেলে যে লাগাতার যে নীতিভিত্তিক সংগ্রাম, সেই সংগ্রামের মধ্যে দিয়ে তাদেরকে ধরে রাখা যাবে। 2-4টে উদাহরণই হচ্ছে গিয়ে এর ব্যতিক্রমী কোনোদিন একটা নীতি হতে পারে না। অনেক ধন্যবাদ হান্নানদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। হান্নান মোল্লা দীর্ঘদিনের সাংসদ ছিলেন, সারা দেশব্যাপী যে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলনের অন্যতম মুখ। তার যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ট্রাইব টিভির সাথে শেয়ার করে নিলেন, এবং মূল তার যে বক্তব্য যে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে এই মুহূর্তে বামপন্থীরা যাচ্ছে, তবে অবশ্যই আগামী দিনে তাদের যে ত্রুটি বা বিচ্যুতি সেগুলো তারা আস্তে আস্তে কাটিয়ে নিয়ে আগামী দিনে আবার সহমহিমায় বামপন্থীরা ফিরবেন, এমনটাই কিন্তু আশা রাখেন তিনি। আপনারা নজর রাখুন ট্রাইব টিভি বাংলায়।